এটা প্রচণ্ড কঠিন যুদ্ধ, তারপরও সৈন্যরা এখানে যুদ্ধ করে যাচ্ছে জীবন মরণ যান বাজি রেখে। তবে কতদিন পর্যন্ত এই দখলদারিত্ব বা এই অবস্থান ধরে রাখতে পারবে ইউক্রেন এই জায়গায়, সেটি নিয়ে উঠেছে এখন বিভিন্ন সামরিক স্তরের আলোচনা। আর এরই মধ্যে বলে নিতে চাই, রাশিয়ার যে অ্যালাইজগুলো রয়েছে তারা কি এই হামলায় অংশগ্রহণ করবে? বন্ধুরা, রাশিয়ার অ্যালাইজগুলোর মধ্যে একটি সিএসটি চুক্তি রয়েছে, অর্থাৎ এখানে কোনো একটি দেশের ভূমিতে যদি কেউ আঘাত হানে তারা সম্মিলিতভাবে একে প্রতিশোধ বা প্রতিরোধ করতে পারবে। এখন দেখা যাক এখানে কারা কারা সিএসটিতে রয়েছে। 1992 সালের 15ই মে সাবেক সোভিয়েত ইউনিয়নের 6টি রাষ্ট্রকে নিয়ে গঠিত হয় এই সিএসটি, যার পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি। বন্ধুরা, এটি তাসখন্তে অনুষ্ঠিত হয় বলে এটি তাসখন ট্রিটি নামেও পরিচিত। পরবর্তীতে আরও 3টি দেশ 1993 সালে এই সিএসটিতে স্বাক্ষর করে, যেগুলো হচ্ছে আজারবাইজান, বেলারুশ এবং জর্জিয়া। 1994 সালে একটি কার্যকর হয়। বন্ধুরা, এই সিএসটির একটা নিয়ম ছিল যে পরবর্তী 5 বছর এটি এক্সটেন্ড করা যাবে যদি কেউ আপত্তি না তোলে। 2 এপ্রিল 1999 সালে আজারবাইজান, জর্জিয়া এবং উজবেকিস্তান তারা আশা প্রকাশ করে এটি আরও 5 বছর এক্সটেন্ড করার জন্য। একই সময় উজবেকিস্তান গোয়াম গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে যায়, যেটি গঠিত হয় 1997 সালে জর্জিয়ার দ্বারা। জর্জিয়া, ইউক্রেন, আজারবাইজান এবং মলদোভা রাশিয়ান প্রভাবকে কাউন্টার করার জন্য তারা এই গোয়াম গ্রুপটি গড়ে তোলে। বন্ধুরা, এখান থেকেই শুরু হয় পশ্চিমাদের কলকাঠি নাড়ানো। এরপরে আরেকটি জিনিস গঠিত হয়, তা হচ্ছে সিএসটিও। এটি 2002 সালে গঠিত হয়। 6 মেম্বার অর্থাৎ অবশিষ্ট 6টি দেশ যারা থাকে তারা এই কালেকটিভ সিকিউরিটি ট্রিটিকে এই একটি মিলিটারি অর্গানাইজেশনে রূপ দেওয়ার জন্য এই সিএসটিও গঠন করে। অ্যাজ অ্যান অ্যাটেম্প্ট টু ডেভেলপ এ সাকসেসর অ্যালায়েন্স টু দ্য ওয়ার্স প্যাক্ট, অর্থাৎ সোভিয়েত আমলে ন্যাটোকে মোকাবেলা করার জন্য যে ওয়ার্স প্যাক্ট গঠিত হয়েছিল, সেই ওয়ার্স প্যাক্টের একটি এক্সটেন্ডেড ভার্সন অর্থাৎ আধুনিক ভার্সন হিসেবে সিএসটিও একটি মিলিটারি জোট হিসেবে আত্মপ্রকাশ করে। এখন বক্তব্য হলো, যেহেতু রাশিয়ান ভূমিতে একটি ইনকারশন ঘটছে ইউক্রেনের দ্বারা এবং ইউক্রেন রাশিয়ার প্রায় 1000 বর্গ কিলোমিটারের মতো এরিয়া দখল করে নিয়েছে, এখন এই অ্যালাই কি সক্রিয় হবে? আপনাদের কি মনে হয়? বন্ধুরা, এরা একসাথে কি এখানে আক্রমণ করতে পারে? সেই ব্যাপারটি আপনাদের সাথে আলোচনা করব। এবং বেলারুশ বর্তমানে একটি চরম ধরনের মুভ করার চিন্তাভাবনা করছে রাশিয়াকে জয়েন্টলি বা কনফারেন্সিভলি সাথে নিয়ে, এবং এই দুই জয়েন্ট হোল্ডার যদি একে অপরের একটি জয়েন্ট যৌথ কমান্ড তৈরি করার মাধ্যমে অগ্রসর হয় কিয়েভের দিকে, এবং তাদের যে অ্যালাই রয়েছে তারা যদি একত্রিতভাবে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করে, এক্ষেত্রে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে। এই সিএসটিও যদি একসাথে ইউক্রেনের উপর আঘাত হানে, তাহলে ন্যাটো কি বসে থাকবে? এটাকে আমি পূর্বেই বলেছি যে সোভিয়েত আমলের ওয়ার্স প্যাক্ট তৈরি হয়েছিল মূলত ন্যাটোকে সামাল দেওয়ার জন্য মিলিটারি ওয়েস বা সামরিকভাবে। এখন এরা যদি সেই ওয়ার্স প্যাক্টের এক্সটেন্ড ভার্সন সিএসটিও যদি ইউক্রেনের অভ্যন্তরে আঘাত আনার চেষ্টা করে, তাহলে নিশ্চিতভাবে এখানে ন্যাটো সম্ভবত তার হস্তক্ষেপ আর দেরি করবে না এবং তারা এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ তখন ডেকে ডেকে একেবারে ঘরের মধ্য নিয়ে আসা যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি এখানে না বাধাইতে চায়, একটা ব্যাপার হচ্ছে যত দ্রুত সম্ভব এর একটা সমাধান দরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান না হলে, ইউক্রেন যদি আরও অগ্রসরে কাটছে, তাহলে অন্য যে সকল ফ্রন্ট লাইনগুলো রয়েছে সেখানে অধিক মাত্রায় শক্তি প্রয়োগের মাধ্যমে নতুন নতুন শহর দখলে নেবে রাশিয়া, এবং যখন রাশিয়া দখল নিতে নিতে আরও ভেতরে ঢুকবে, তখন ইউক্রেন আরও বেশি পরিমাণে এই কার্সের অঞ্চল দখল করার জন্য উৎসাহিত হবে। অর্থাৎ এটি ছাড়া আপাতত ইউক্রেনের আর কোনো গেম নাই। এই কর্সের যে অঞ্চল তারা ইতিমধ্যে দখল করেছে, এই অঞ্চলটি আরও এক্সটেন্ড করার চেষ্টা করবে। এই কর্সকের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি তারা দখলে নেওয়ার চেষ্টা করবে। তারপরে সম্পূর্ণরূপে অন্য যে শহরগুলো তারা হারাবে, অর্থাৎ 3 থেকে 4টি বা 5টি যে সকল শহরগুলো তারা হারাবে, তার প্রতিশোধ হিসেবে এখানে তারা দখলদারিত্ব আরও এক্সটেন্ড করার চেষ্টা করবে। আর কর্সকে যতই দখলদারিত্ব বেশি বা এক্সটেন্ড করার চেষ্টা করবে, ততই মাথা খারাপ বা পাগলাটে হয়ে উঠবেন বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন। আর তার পাগলাটের ফলাফল কি হতে পারে সেটি অবশ্যই আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন, এবং ভবিষ্যতে যে কি হবে সেটি আপনারা এখন টের পান নাই। সেই ব্যাপারটি এমন যে আমি যেটা বলি সেটা আমি করি, আর যেটা না বলি সেটা আমি ডেফিনেটলি করি। ঠিক এইভাবেই মিস্টার ভ্লাদিমির পুতিন এমন ঘাপান মারবেন, সম্ভবত কারো চিন্তা ভাবনা তো থাকবে না, তারা বলবেন যে আগেরটাই ভালো ছিল, পরবর্তীতে আবার কি হলো। বন্ধুরা, তাই বলে যেতে চাই, অবশ্যই এখন যদি এখানে একটি স্থিতিশীল আলোচনার মাধ্যমে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা না হয় এবং কার্সকে আরও অধিক এক্সটেন্ড দখলদারিত্বের জন্য পশ্চিমা গোষ্ঠী তাদের অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক সমর্থন প্রদান করে, তাহলে ভবিষ্যতে আপনারা একটি
চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছেন ইউক্রেনকে, এবং এই বিপদ আগে তো রক্ষা পাওয়া গেছে, এখান থেকে রক্ষা পাওয়া যাবে কিনা সেটি নিয়ে আমার চরম মাত্রায় সন্দেহ রয়েছে। পুরো কৃষ্ণ সাগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তাদের সাবমেরিন এবং যুদ্ধ বিমান। বন্ধুরা, বোমবারের মাধ্যমে তারা এমনভাবে বোমা বর্ষণ শুরু করেছে, ফ্রন্ট লাইনগুলোতে নড়বড় রাশিয়ার অবস্থা না, ইউক্রেনের অবস্থা। ফ্রন্ট লাইনে এখনও পর্যন্ত শক্তিশালী রাশিয়া, শুধুমাত্র আমরা কাজকে দিচ্ছে নজর দিয়ে অন্য অঞ্চল থেকে নজর ঘুরিয়ে এনেছি। তারপরেও এখানে ইউক্রেন যদি তাকে নিজেকে শান্ত রাখতে চায় এবং তার রাজধানী যদি সে অ্যাটাক মুক্ত রাখতে চায় এবং সে যদি একটা আলোচনার ব্যাপারে অগ্রসর হতে চায়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আলোচনা বসা হবে বুদ্ধিমানের কাজ। নতুবা এখানে একটি সামরিক সমাধান চাইলে কোনোভাবে যদি বেলারুশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটিকে থামানোর আর কোনো ওয়ে থাকবে না। কারণ বেলারুশ এই যুদ্ধে জড়িয়ে পড়া মানে ইউক্রেনের পতন ত্বরান্বিত হওয়া, আর ইউক্রেন পতন যদি ত্বরান্বিত হয় তাহলে এখানে ন্যাটো এবং আমেরিকার মতো সামরিক শক্তিগুলো সরাসরি হস্তক্ষেপ করতে পারে, আর তখন বেলারুশ এবং রাশিয়ার যৌথ কমান্ডের সাথে একটি দুর্ধর্ষ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ন্যাটোর। আর তখন এই যুদ্ধে জড়িয়ে পড়বে কারা জানেন? অনেক দূরের দেশ। আপনারা একটু গেস করেন তো এই দূরের দেশগুলো কারা কারা হতে পারে? বন্ধুরা, আপনাদের সাথে হয়তো আমার গেসও মিলে যেতে পারে। তার আগে একটু বলে নিতে চাই, পৃথিবীর বিভিন্ন অবস্থানে যারা আপনারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, দেশ এবং দেশের বাইরে, অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা সবার আগে রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের সামনে আনার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের ব্যাপারটি তো এখন আগুন জ্বলছে, এখনও যুদ্ধ চলছে, আপনারা ব্যাপারটি অবগত আছেন। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের চরম উত্তেজনাকর মুহূর্তের মধ্যে আপনারা হয়তো সে দৃষ্টিভঙ্গি একটু বদলে ফেলেছেন। এখন মধ্যপ্রাচ্যের দিকে দৃষ্টি আপনাদের একটু কম, তবে যে কোনো সময় মধ্যপ্রাচ্যের উপর দৃষ্টি আপনার ঘুরে যাবে। কারণ হঠাৎ করে বারুদের বিস্ফোরণ ঘটতে পারে। ইরান এবং তার অ্যালায়েন্স হয়তো লাগাতার যখন হামলা শুরু করবে, তখন আবার সকলের নজর এদের দিকে চলে আসবে। তবে তার অ্যালায়েন্সগুলো অর্থাৎ হিজবুল্লাহ, হামাস এবং অন্য যে সকল ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক টেরাক, যেগুলো মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী গোষ্ঠী বা প্রতিরোধ গোষ্ঠীগুলো রয়েছে, তাদের হামলা কিন্তু থেমে নেই। তারা প্রতিনিয়ত এমন মাত্রায় শিক্ষা দিচ্ছে যে শিক্ষাটি তাদের আর ভোলার নয়। গতকালও তার মধ্যে 2 জন মারা গেছে দখলদার সৈন্য, এবং কতজন যে আহত হয়েছে এবং মারা যাওয়ার সংবাদটি হয়তো সঠিকভাবে আসে কিনা সেটি নিয়ে আমি সন্দেহান রয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত এই আঘাতগুলো কত দূরের ডিপলি হয়। তবে এখানে হচ্ছে, হবে এবং ভবিষ্যতে এটির সম্ভাবনা চরম। আর ইতিমধ্যে ইরান নাকি বলে কই পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে। এই ব্যাপারটি নিয়ে আপনাদের আরও কয়েকটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। চলুন বর্তমানে ফিরে যাই। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বর্তমানে যে ব্যাপারটি সকলের মুখে মুখে, তা হচ্ছে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের নতুন আক্রমণ, এবং সেটি অত্যন্ত সাফল্য লাভ করেছে। এটি নিয়ে সাফল্যের পরিসীমা কত দূর পর্যন্ত সে ব্যাপারে বিভিন্ন ভিডিওতে বিশ্লেষণ করেছি, এবং এখানে তাদেরকে হোল্ড করতে হলে বা কত দূরে গিয়ে তারা হোল্ড করবে সে ব্যাপারে তাদের পরিকল্পনা কি, আদৌ কি এখানে রাশিয়ান বাহিনীর আঘাতের কারণে টিকতে পারবে কিনা শেষ পর্যন্ত তারা, নাকি শেষ পর্যন্ত এখান থেকে তারা পালাতে বাধ্য হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি ভিডিওতে বলেছি। তবে লাস্টের দিকে আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে অবতারণা করার চেষ্টা করব, যার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা ব্যাপার শোনা যাচ্ছে যে রাশিয়ান বাহিনী বা রাশিয়ান সরকার নাকি তৃতীয় পক্ষের মাধ্যমে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে চাচ্ছে। এই ব্যাপারটি যখন আকাশে বাতাসে এসেছে, তখন রাশিয়ার তরফ থেকে এটি প্রচণ্ডভাবে নাকচ করে দেওয়া হয়েছে। তারা বলেছে আমাদের শর্ত না মানা পর্যন্ত আলোচনার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই যে একটি আলোচনার আভাস বা যে ব্যাপারটি লিক হলো, এর সত্যতা বা এর গভীরতা কতটুকুন? বন্ধুরা, যেহেতু ইউক্রেন চেষ্টা করছে রাশিয়াকে আলোচনায় বসানোর, তাই তারা ব্যাপারটি নিয়ে হয়তো এমন ভাবছে যে আমরা যদি যত হামলার চাপ বাড়াতে পারবো, রাশিয়া তত দ্রুত আলোচনায় বসার চেষ্টা করবে। আসলেই কি এমন পরিস্থিতি হয়েছে? একটা ব্যাপার আপনাদের মাথায় রাখা দরকার, এখনও পর্যন্ত সম্পূর্ণ ইউক্রেনের 25% মতো দখল করে রেখেছে রাশিয়া। কোথায় 25% বা 1,18,000 বা মতান্তরে 25 থেকে 30,000 বর্গ কিলোমিটার, আর কোথায় 1,000 বর্গ কিলোমিটার। এটিকে দেখা যাক 5,000, 10,000, 15,000, 20,000 বা 50,000 বর্গ কিলোমিটার হিসেবে দখল করতে পারে কিনা ইউক্রেন। তখনই তারা আলোচনা এগিয়ে থাকার ব্যাপারে এবং আলোচনায় জোর দিয়ে বা চাপ দিয়ে বসার ব্যাপারে কথা বলতে পারবে। বন্ধুরা, চরম এই বাস্তবতার মুহূর্তে আসলে সকলেই রয়েছে দোটানায়, কারোই অবস্থা তেমন একটা ভালো বলে মনে হয় না। তবে এখনও পর্যন্ত রাশিয়া তার স্টেবিলিটি ধরে রেখেছে। ধন্যবাদ।